experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। মনে আর দ্বিধা রাখল না তারাশ। নিদ্রাতুর জেনোভিয়ার এক হাত নিজের হাতের মুঠোয় বন্দি করল। সস্নেহে আলতো চুমু আঁকল জেনোভিয়ার কপালের পাশে। আর ঠিক তখনই জেনোভিয়ার চোখের পাতা খুলল। জেনোভিয়া বিস্মিত নয়, লজ্জিত নয়, অপ্রতিভয়ও নয়, শান্ত। তবে তারাশ খুব হকচকিয়ে গেল। মুহূর্তেই ছেড়ে দিল জেনোভিয়ার হাত, অন্যদিকে চোখ সরিয়ে নিল দ্রুত। কাজটা কি করলো সে? লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। মনে মনে নিজেকে নিয়ে ভর্ৎসনা করল। ক্ষণকাল পর কর্ণদ্বারে বেজে উঠল জেনোভিয়ার শান্ত কণ্ঠ। ঘুমিয়েছি ভেবে ভুল করলে তুমি। তার আর জেনোভিয়ার দিকে তাকাতে পারছে না। কাজটা একদমই অনুচিত হয়েছে। লজ্জায় তো জীবন বিসর্জন দিতে ইচ্ছে করছে এখন। সে জেনোভিয়ার দিকে তাকালো না, দৃষ্টি অন্যদিকে রেখে দরজা খুলে দিয়ে বলল, নেমে যাও। জেনোভিয়া মুচকি হাসল। অধর কোণে হাসি ধরেই নেমে গেল গাড়ি থেকে। তারাশ দ্রুত পালিয়ে গেল। জেনোভিয়ার ঠোঁট থেকে হাসি মুছছেই না। রোমেরো কখন সামনে এসে দাঁড়িয়েছে তাও খেয়াল করল না। পাগলের মতো হাসছো কেন? রোমেরোর কথায়ও সম্বিত ফিরল না তার। সে বেখেয়ালি চিত্তের অবুঝ মেয়ে এখন, যার মাঝে ভালোবাসা ভালো লাগার মিশ্রণে কিম্ভূত অনুরণ সৃষ্টি হয়েছে। সেই অনুরণের জোয়ার ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাকে। সে ঠোঁটের হাসি আরো প্রশস্ত করে বলল, কারণ আমি পাগল হয়ে গেছি। বলেই প্রায় দৌড়ে গিয়ে ঘরের তালা খুলল জেনোভিয়া। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ওর দুয়ারের বন্ধ কপাটে অবাক হয়ে তাকিয়ে রইল রোমেরো। মেয়েটা সত্যি পাগল হয়েছে নাকি? থানার ভেতর নাকি গাছ থাকা প্রয়োজন, অক্সিজেন গ্রহণ নাকি সহজ হবে তাহলে। এ কথা বলেই ফেলিন সকালবেলা 3টা টব নিয়ে এসেছে থানার ভিতর। লোকটা মাঝে মাঝে বাচ্চাদের মতো কাণ্ড করে। এমন বাচ্চা স্বভাবের প্রাক্তন প্রেমিকার কথা মনে পড়লে সে কাঁদে। তার মতো মানুষ ইন্সপেক্টর হলো কিভাবে, এটাই ভাবে বাকি সবাই। ফেলিন এখন বৃদ্ধার বাড়ির সামনের সিসিটিভি ফুটেজ দেখছে। এ নিয়ে কতবার যে দেখলো তার হিসেব নেই। মনে হচ্ছে এই ফুটেজ দেখেই সে খুনিকে তা বের করে ফেলবে। আসলে সিসিটিভি ফুটেজ দেখা অযথাই সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়। মাইক ল্যাপটপ নিয়ে দৌড়ে এলো তারাশের দিকে। তারাশ, তারাশ, এটা দেখো। বলতে বলতে ল্যাপটপটা তারাশের সামনে রাখলো সে। তারপর ল্যাপটপে তাকিয়ে ভ্রু কুঁচকালো। এই লোকটাকে প্রশ্ন করলো মাইককে। একজন খুনি। তোমার মনে নেই কাতরিনবার্গের কথা? তারাশ প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। মাইক বলল, কাতরিনবার্গে 2 মাসে মোট 7টা খুন হয়েছিল, আর এই লোকই খুন করেছিল। বর্তমানে এই লোক পলাতক, তাকে এখনো খোঁজা হচ্ছে। আর এর 7টা খুনের ধরন একই ছিল। এই খুনি হাতুড়ি দিয়ে মাথা থেতলে দিত, শরীর ছিন্ন ভিন্ন করত ছুরি দিয়ে, নখ উপড়ে ফেলতো, কান কেটে ফেলতো। হঠাৎ তুমি আমাকে ইয়েকাতেরিনবার্গের মার্ডার কেসের কাহিনী শোনাচ্ছ কেন? তুমি বুঝতে পারছো না? আমার সন্দেহ হচ্ছে কাতরিনবার্গের এই খুনি সেন্ট পিটার্সবার্গে এসেছে, আর এই যে 2টো খুন এই খুনি করেছে। এতক্ষণে তারাশের টনক নড়ল, চোখ দুটো স্ফীত হয়ে উঠল তার। বেশ কিছু সময় নির্বাক তাকিয়ে রইল মাইকের দিকে। তারপর চোখ সরিয়ে নিয়ে মাইকের কথাটা ভেবে দেখে আবার তাকালো। ইয়েকাতেরিনবার্গে কবে এরকম খুন হয়েছিল? মাইক মনে করার চেষ্টা করে বলল, এটা ঘটেছিল 2020 সালের জুন জুলাই মাসে। কেন খুন হয়েছিল সে? এটা একটা সিরিয়াল মার্ডার কেস ছিল। খুনির খুন করার কোনো কারণ খুঁজে বের করতে পারেনি। খুনি কি বামহাতি? সেটা তো আমি জানি না, তবে মনে হচ্ছে কাতরিনবার্গের খুনি আর সেন্ট পিটার্সবার্গের খুনির মাঝে সাদৃশ্য আছে। দুজন একই ব্যক্তি হতে পারে। খুনের ধরন তো একই রকম, মাথা থ্যাতলানো, আর বৃদ্ধার হাতে পায়ে তো নখও ছিল না। তাহলে কি এটা হওয়া খুব অস্বাভাবিক? তারাশ উঠে দাঁড়ালো। যেতে উদ্যত হলেই মাইক বলল, কোথায় যাচ্ছ? স্যারের সাথে কথা বলে দেখি এটা নিয়ে। মাইকের কিছু বলার অপেক্ষা করল না তারাশ, ফেলিনের কাছে চলে গেল। ফেলিন মনোযোগ দিয়ে শুনল সব কথা। দুজন একই সাথে বসে পুরনো সংবাদগুলো ঘেটে দেখল ইয়েকাতেরিনবার্গের।
তারা তেমন কিছু জানতো না ইয়েকেতেরিনবার্গের খুন সম্পর্কে, শুধু একবার শুনেছিল 7টা খুন হয়েছে। আর যে সময় পুলিশ নিশ্চিত হয়েছিল খুনিকে, তখনই খুনি পালিয়ে যায়। এত মাসেও খুনিকে খুঁজে পাওয়া যায়নি। ফেলিন সবকিছু ভেবেচিন্তে বলল, মাইকের ধারণা ঠিক আছে, হতেই পারে কাতেরিনবার্গের খুনি আর সেন্ট পিটার্সবার্গের খুনি একজনই। এটা একটা সিরিয়াল কিলারের কাজ। যাদের সন্দেহ করেছিলাম তারা তো কেউ খুনি নয়। ইস, দেখেছো অবস্থা? বাইরের একটা সিরিয়াল কিলার আমাদের নাজেহাল করে ছাড়লো। লিওনিদ কোথায়? ওকে বলো কাতেরিনবার্গের থানায় যোগাযোগ করতে। শেষ প্রান্তের একটা টেবিল ঘিরে বিপ্রতীপ হয়ে বসে আছে বেনিম আর জেনোভিয়া। ওরা এখন যে রেস্তোরাঁয় বসে আছে এটা জেনোভিয়ারই কর্মস্থল। এখন দুপুরক্ষণ। বেনিম নিজ থেকে নিয়ে এসেছে জেনোভিয়াকে। নিজের কর্মস্থলে বসে বেনিমের সাথে খাবার খেতে কিছুটা সংকোচ হচ্ছে জেনোভিয়ার। কাজের ফাঁকে ফাঁকে কর্মীরা ওদেরই দেখছে। ভীরা নামের একজন মেয়ে কর্মী তো খাবার সার্ভ করার সময় জেনোভিয়াকে একটা মারাত্মক প্রশ্নই করে বসলো। এটা কি তোমার নতুন প্রেমিক জেনোভিয়া? জেনোভিয়া স্ব ব্যস্ত হয়ে মেয়েটার ভুল ভাঙাতে বলল, শেষের কথাটা শুনে ভেরা ঠোঁটে বিদ্রূপ হাসি টানল, যেন এটা কোনো মজার কথা। যেতে যেতে আবারও পিছনে ফিরে হাসলো একইভাবে। ভেরার এমন হাসি দেখে জেনোভিয়ার যে পরিমাণ রাগ হচ্ছিল, ইচ্ছে করছিল একটা থাপ্পড় বসিয়ে দেয় ভেরার গালে। বেনিম আজবভাবে জেনোভিয়ার ইচ্ছাটা ধরে ফেলল আর বলল, মারার ইচ্ছে হলে মেরে দাও, শুধু শুধু আক্রোশ পুষে লাভ কি যদি তার প্রকাশই না ঘটাও। জেনোভিয়া চমকে তাকায় বেনিমের দিকে। বেনিম বুঝলো কিভাবে? জেনোভিয়া হাসার চেষ্টা করে বলল, কি বলছো? আমি ওকে মারার কথা কেন চিন্তা করব? বেনিম ধীর হাসলো। সত্যি এমন কিছু চিন্তা করনি? প্রশ্নটার জবাবে কিছু বলতে পারল না জেনোভিয়া। অস্বস্তি বোধ হচ্ছে তার। আর কিছু না বলে খাবারে মনোনিবেশ করল সে। ডিম আর সবজি তৈরি খাবারের এক টুকরো অংশ সসে ডুবিয়ে মুখে পড়ল। বেনিমো আর আগ বাড়িয়ে কিছু বলতে গেল না। দুজনেই নীরবে খাচ্ছে। খেতে খেতে বেনিম জেনোভিয়ার দিকে তাকালো। চোখ গেল জেনোভিয়ার গলায় ঝুলতে থাকা লকেটে। ঠোঁটের বাম কোণ কিঞ্চিত চওড়া হলো ওর। হাসির ধরন অত্যন্ত নিবিড়, যেন এক টুকরো বরফ খণ্ডে হঠাৎই হাওয়া লেগেছে। জেনোভিয়ার গলার লকেটে স্থির চোখ রেখে মনে মনে বলল, সেই ছোট্ট মেয়ে এত ভালোভাবে বড় হলে। অনলাইন খবর আর পত্রিকার পৃষ্ঠায় একটা আকর্ষণীয় হেডলাইন দেখা যাচ্ছে। ধরা দিল ইয়েকাতেরিনবার্গের সিরিয়াল কিলার। খুনি নিজে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এমন ঘটনা বিরল আর খুবই চমকপ্রদ। খবরটা বাইরে ছড়িয়ে পড়লেই বেশ সাড়া ফেলল দেশ জুড়ে। সেন্ট পিটার্সবার্গের পুলিশ যোগাযোগ করেছিল ইয়েকাতেরিনবার্গের পুলিশের সাথে। আর যোগাযোগ করে তারা জানতে পারলো ইয়েকাতেরিনবার্গের সেই সিরিয়াল কিলার নিজ থেকে থানায় এসে ধরা দিয়েছে। আর ধরা দিয়েছে বৃদ্ধা বেলকার খুনের আগে। ইয়েকাতেরিনবার্গের পুলিশ সংগঠন বিষয়টা চেপে রেখেছিল কিছুদিন, যে কারণে দেশব্যাপী এখনও এটা নিয়ে হই হুল্লোড় লাগেনি। কিন্তু যখনই এটা মিডিয়ার কানে গেল, একের পর এক নিউজ হতে লাগলো। অনলাইন, টেলিভিশন, পত্রিকা, কোনো মাধ্যম বাদ গেল না খবর প্রচার করতে। বেনিম তেমনই একটা নিউজ এখন নিজের মোবাইলে পড়ছে। সিরিয়াল কিলারের নাম নেস্তর। 2020 সালে সে ইয়েকাতেরিনবার্গের পৌর শহরে একটা এলাকায় নৃশংস খুনের মধ্য দিয়ে জন্ম দিয়েছিল এক হৃদকাঁপানো আতঙ্ক। সেই আতঙ্ক চলছিল জুন জুলাই সম্পূর্ণ মাস জুড়ে। তারপরেই পুলিশ কর্তৃপক্ষ সিরিয়াল কিলারকে শনাক্ত করতে সক্ষম হয়, কিন্তু তারা নেস্তরকে ধরতে পারেনি। তার আগেই ও পালিয়ে যায়। অনেক খুঁজে ওর হদিস পায়নি কেউ। সবাই ওকে খুঁজে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিল প্রায়। কিন্তু এত মাস পর নেস্তর নিজে এসে ধরা দেবে, এটা কি কেউ ভেবেছিল? তাও আবার অনুশোচনায় ভুগে। তবে আজব বিষয় এটা যে নেস্তর ইয়েকাতেরিনবার্গে খুন করেছে 7টা, কিন্তু ও নিজের বক্তব্যে বারবার বলছে ও খুন করেছে 6টা। শেষে যে মেয়েটা খুন হয়েছিল হেসেতু নামের, সেই মেয়েকে নাকি ও খুন করেনি। কিন্তু পুলিশ আর বিশ্বাস করেনি ওর কথা। তাদের ধারণা মিথ্যা বলছে নেস্তর। 7টা খুনই করেছে ও।
কিন্তু 6টা খুনের কথা স্বীকার করে একটা খুনের কথা অস্বীকার করার ব্যাপারটা একটু খটকা লাগছে। তবে সে খটকা বেশি প্রাধান্য কুড়াতে পারেনি। এমনিতেই কেসটাকে ক্লোজ করতে মরিয়া হয়ে উঠেছিল কেসের ভারপ্রাপ্ত ডিটেকটিভ ইন্সপেক্টর। যখন সুযোগ এলো তখন সে এই ছোটখাটো একটা বিষয়কে নিয়ে মাথা ঘামিয়ে নিয়ে ঝামেলার সৃষ্টি করতে সম্মত হলো না। নিউজে নেস্তরের একটা খুন অস্বীকার করার খবরটুকু পড়ে বেনিম ভাবাবেগ বর্জিত গলায় বলল, খুন না করা সত্ত্বেও কেন সেই খুনের দায় পড়বে ঘাড়ে? আজব, লোকটা তো বলছে 6টা খুনই করেছে, 7টা খুনের অপবাদ কেন দেওয়া হলো? আজ সকালে আবার এক আজব বিষয় প্রত্যক্ষ করলো জেনোভিয়া। সে এক্সারসাইজ করছিল। রাজু মিখিন দূর থেকে দেখছিল তাকে, ঠিক সেদিনের মতো। জেনোভিয়া বিষয়টা লক্ষ্য করার পর আর বেশিক্ষণ থাকতে পারেনি বাইরে। একটা বিষয় কিছুতেই বোধগম্য হচ্ছে না তার। লোকটা কেন এরকম ভাবে দেখে তাকে? লোকটাকে ইদানিং ভয় লাগে জেনোভিয়ার। এমন করে কারো নজরদারি করা মোটেই ভালো ব্যাপার নয়। এমনিতেই সে কিছুটা ভয়ের মধ্য দিয়ে দিন পার করছে। দুটো খুন ঘটেছে শহরে, খুনিকে তা এখনো অজানা। ইয়েকাতেরিনবার্গের খুন দুটো করেছে ভাবা হলেও খুনির আত্মসমর্পণ করার খবরের পর সে ভাবনা অর্থহীন। এখন পুলিশ এখন সন্দেহভাজন বামহাতি মানুষের সন্ধান করছে, কিন্তু কোনো বামহাতি লোকও পাচ্ছে না। তারা ধারণা করছে খুনি লুকিয়ে আছে, হয়তো সে নিজেকে আড়াল করে রাখছে মানুষের থেকে। তাই সাধারণ মানুষের ভিড়ে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। জেনোভিয়া রাজু মিখিনকে সন্দেহ হয়, কারণ বৃদ্ধা যেদিন মারা গেল আর যে সময়ে মারা গেল ঠিক তার কিছুক্ষণ পরেই সে রাজু মিখিনকে রেইনকোট পরে কোথাও থেকে ফিরতে দেখেছিল। ওই সময়েই কেন ফিরেছিল লোকটা? কোথা থেকে ফিরেছিল? জেনোভিয়া তারাসকে বিষয়টা জানাতে চেয়েও এখনো পর্যন্ত জানায়নি। তবে খুব শীঘ্র জানিয়ে দেওয়া উচিত বোধ হয়। জেনোভিয়ার মাথায় হঠাৎ একটা চিন্তা ঝলকে উঠল। আচ্ছা, যদি রাজু মিখিন সত্যি খুনি হয় তাহলে? লোকটা তার উপর নজর রাখছে, তার মানে কি লোকটার পরবর্তী শিকার সে? হৃৎপিণ্ডটা প্রচন্ড ভয়ে ধাক্কা খেলো জেনোভিয়ার। ভয়ে জড়সড় হয়ে এলো অন্তর। কিন্তু সে এখন কেন শিকার হতে যাবে? লোকটার কি ক্ষতি করেছে সে? পলিনা আর বৃদ্ধাই বা কি করেছিল? জেনোভিয়ার মনে হলো এই খুনগুলো হওয়ার জুৎসই কোনো কারণ নেই। হয়তো জুৎসই নয়, আদৌ কোনো কি কারণ ছিল? বসে থাকলে হবে না, আর তৈরি হয়ে বের হতে হবে। জেনোভিয়া টিভি বন্ধ করে বেডরুমে ঢুকলো। কাপবোর্ড খুঁজে প্যান্ট আর শর্ট টপ বের করলো। পোশাক চেঞ্জ করার পর এসে দাঁড়ালো আয়নার সামনে। চেহারাটা পাণ্ডুর দেখাচ্ছে। আজ হালকা মেকআপ ঘষে নিলে মুখে, সহজ একটা হেয়ার স্টাইল করলো। আয়নায় একবার আগাগোড়া দেখে নিল নিজেকে, সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে। একজোড়া জুতো পায়ে গলিয়ে নিয়ে দরজার দিকে এগোলো সে। দরজা খুলেই থমকে গেল। এক গাদা আবর্জনা, বিভিন্ন খাবারের পলি প্যাকেট, কলার খোসা, পানীয়র বোতল ইত্যাদি তার দরজার সামনে। তার বাসার সামনে কে রেখে গেছে এসব? একটুক্ষণ চিন্তা করার পর জেনোভিয়া বুঝতে পারলো কার কাজ এগুলো। রাগে তার ভিতরে বিস্ফোরণ হলো। একবার আর চোখে তাকালো রোমেরোর বাড়ির দিকে, তারপর আবর্জনাগুলো ডিঙিয়ে নেমে গেল। লম্বা পা ফেলে হেঁটে প্রবেশ করলো রোমেরোর বাড়িতে। ওর ঘরের দরজায় বিকট শব্দে ঘা বসলো। বেরিয়ে এসো অসভ্য! তোমার সাহস কি করে হলো এটা করার? বের হও! এই অসভ্য, দরজা খোলো! বেরিয়ে এসো এক্ষুনি! অনেকক্ষণ যাবৎ দরজা ধাক্কানোর পর ওপাশ থেকে দরজা খুলল অভ্যন্তরীণ ব্যক্তি। ঘুম ঘুম চোখে এসে দাঁড়ালো জেনোভিয়ার সামনে। ওর মাঝে নিদ্রালু ভাব, চোখই খুলতে পারছে না ভালো করে। কি হয়েছে? সারার মতো চেঁচাচ্ছ কেন? নিদ্রালু ভাবের কারণে রোমেরোর কণ্ঠ লঘু শোনালো। ষাঁড়ের মতো কথাটা শুনে জেনোভিয়া আরো ক্রোধান্বিত হলো। তর্জন করে বলল, অসভ্য ছেলে! আমার বাড়ির সামনে ময়লা ফেলেছো কেন? হ্যাঁ, এত বড় স্পর্ধা কোথায় পাও? রোমেরো আগের মতো গলায় বলল, ও, এই ব্যাপার। আমি কি করব? আশেপাশে কোথায় ডাস্টবিন পেলাম না, তাই। তাই আমার বাড়িটাকে ডাস্টবিন মনে হলো? রোমেরোর মুখ থেকে কথা কেড়ে আনলো জেনোভিয়া। তোমার সমস্যা কি বলো তো? আমার সাথে এরকম শুরু করেছো কেন? কেন জ্বালাতন করছো আমাকে? একদিন হুট করে ঘরে ঢুকে গেলে, একদিন আপেল চুরি করলে, আর আজ ময়লা ফেলে রেখে এসেছো। কেন করছো এরকম? বন্ধ করো এসব। আমাকে জ্বালানো বন্ধ করো। যদি না করি, কি করবে তাহলে? জেনোভিয়া কিছু বলতে চেয়ে উদ্যত হলেই রোমেরো ওকে থামিয়ে দিয়ে বলল,
মিষ্টি করে কথা বল আমার সাথে। আমি যেমন তোমার সাথে মিশছি ঠিক তেমন। রোমেরোর কণ্ঠে আদেশের সুর। সে যেন মিষ্টি করে কথা বলতে আদেশ করছে জেনোভিয়াকে। জেনোভিয়া অবিশ্বাস্য চোখে চেয়ে রইল। ছেলেটা তার সাথে আদেশের সুরে কথা বলছে কোন অধিকারে? জেনোভিয়া লক্ষ্য করল রোমেরোর চোখে অদ্ভুত একটা কর্তৃত্বের ছাপ তার প্রতি। প্রায় কিছুক্ষণ কিছু বলতে পারল না জেনোভিয়া। অতঃপর খানিক কঠিনতা গলায় পুষে বলল, ফির যদি এমন কিছু আর করো তাহলে আর তোমাকে নিষেধ করতে আসবো না, ডিরেক্ট পুলিশে ইনফর্ম করব। ঠিক আছে, আর করবো না এমন। আর তোমার ঘরের সামনে ময়লা পরিষ্কার করে দেব। এখন তুমি আমার গৃহে প্রবেশ করো দয়া করে। দরজা থেকে সরে দাঁড়িয়ে হাত দিয়ে প্রবেশ করতে অভ্যর্থনা জানালো রোমেরো। জেনোভিয়ার পুরো মুখে গাঢ় বিরক্তি সেটে আছে। সে রোমেরোর অভ্যর্থনায় সাড়া দিল না, ঘুরে দাঁড়ালো যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এক পা সম্মুখে এগোতে পারল না, এক চুল নড়তেও পারল না। তার আগেই তড়িৎ গতিতে ওর এক হাত ধরে ফেলল রোমেরো। সাথে সাথে পেছনে ফিরল জেনোভিয়া, অবাক চোখের দৃষ্টি। রোমেরোর দু চোখ স্থির শান্ত, ঠোঁটে গাম্ভীর্য। ধীর প্রশান্ত কণ্ঠে বলল, বললাম তো ঘরে প্রবেশ করতে, তারপরও চলে যেতে চাও কেন? আমি তো তুমি নই, আমি প্রতিবেশীর যত্ন নিতে জানি। বলে এক হ্যাঁচকা টেনে জেনোভিয়াকে ঘরের মধ্যে নিয়ে এলো রোমেরো। আরে আকস্মিক ঘটনায় শব্দটা মুখ দিয়ে বেরিয়ে গেল জেনোভিয়ার। রোমেরো জেনোভিয়াকে সোফায় বসিয়ে দিয়ে বলল, আমি কিছু খেতে দিচ্ছি তোমাকে। বলে আর অপেক্ষা করলো না, চলে গেল। কিচেন থেকে ফিরে এলো এক বাটি চিপস আর একটা মদের বোতল নিয়ে। বাটিটা টেবিলে রেখে মদ ঢাললো গ্লাসে। পান করো। গ্লাসটা জেনোভিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল রোমেরো। খাবো না। রোমেরো জেনোভিয়ার গা ঘেঁষে বসে পড়ল। ঠিক আছে, আমি খাই তাহলে। জেনোভিয়া দূরে সরে গেল। রোমেরো গ্লাসের তরলটুকু এক চুমুকে শুষে নিয়ে নামিয়ে রাখলো গ্লাসটা। জেনোভিয়ার দিকে তাকিয়ে দেখলো জেনোভিয়া অস্বস্তিতে কুঁকড়ে আছে। রোমেরো হেসে বলল, বাঘ কেন বিড়ালের মতো করছে? জেনোভিয়া তাকালো ওর দিকে, ঝট করে রেগে গেল। উঠে দাঁড়িয়ে বলল, এরপর থেকে আমাকে আর প্রতিবেশী ভাববে না। তাহলে কি ভাববো? ভাবুক গলায় বলল রোমেরো। ঘরের মানুষ, নিজের অতিশয় আপন মানুষ। জেনোভিয়ার বক্ষস্থলে হঠাৎ ভিন্ন রকম কাঁপন হলো। মনে হলো এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা অনুচিত। কথাটা বলে যাওয়ার জন্য ঘুরবে জেনোভিয়া, তার আগে রোমেরো বলল, যাও, আমি তো আটকে রাখছি না তোমাকে। নাকি তুমি আমাকে ছেড়ে যেতে চাও না? জেনোভিয়া বিস্মিত চোখে তাকালো। রোমেরোর অষ্ট প্রান্তে দুষ্টু হাসির বিচরণ। বলল, ইচ্ছে হলে থেকে যাও, আমার ঘরে যথেষ্ট জায়গা আছে তোমাকে রাখার। না, আর এক মুহূর্ত না। জেনোভিয়া দ্রুত পায়ে বেরিয়ে গেল রোমেরোর ঘর থেকে। রোমেরোর মুচকি হাসি আরো প্রশস্ত হলো। দৃঢ় কণ্ঠে বলল, মেয়েটা খুব শীঘ্রই আমার প্রেমে পড়বে। 9 এপ্রিল 2018 সাল, কাজান শহর। সুন্দর একটি সকাল। এক ছটা সোনা রঙের রোদ্দুর পরশ বুলিয়েছে ওদের গায়ে। ওরা বসে আছে রাস্তার ধারের ম্যাগনোলিয়া গাছের নিচে অবস্থিত একটি বেঞ্চে। গাছটায় অসংখ্য ম্যাগনোলিয়ার উপস্থিত এখন। 2-4টা ফুল গাছ খসে জমিনে লুটিয়েছে। কালো পিচের রাস্তা দিয়ে কিছুক্ষণ পরপর চলে যাচ্ছে সাইক্লিস্টদের সাইকেল। রাস্তার ওপারে একটা বেঞ্চিতে বসে আছে এক কিশোর ছেলে, তার মুখ বইয়ে ডোবানো। রোমেরো দূর থেকেও বইয়ের নামটা পড়তে পারল। এটা একটা অনুবাদ বই, ব্রিটিশ রাইটারের লেখা। রোমেরো পড়েছে। দিনার কণ্ঠে ধ্যান ভাঙল রোমেরো। তুমি কি জানো রোমেরো, আমার সবচেয়ে প্রিয় জিনিস কি? রোমেরো আর চোখে দেখলো দিনাকে। ওর মুখে রোদের খেলা চলছে, সোনালি চুলগুলো চিকচিক করছে রোদে। রোমেরো একটু ভেবে বলল, তোমার বাড়ি? ভুল। আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তোমার কাঁধ। এটা সবচেয়ে প্রিয় এবং বিশ্বস্ত। আমার কি মনে হয় জানো, পৃথিবীর সব কিছু আমাকে ছেড়ে চলে গেলেও তোমার কাঁধে আমার ঠাঁই চিরন্তন। আর তোমার কাঁধে চিরন্তন ঠাঁই মানে তো তুমিও চিরকালীন আমার। রোমেরো দিনার নরম হাতটা নিজের হাতে তুলে নিয়ে ঠোঁট ছুঁয়ে বলল, অবশ্যই, তুমি সেই মেয়ে যাকে আমি অত্যধিক ভালোবাসি। দিনা হাসল। রোমেরোর মুখের এই কথাটা তার সারা জীবনে শোনা শ্রেষ্ঠ কথা। আসলে রোমেরো তাকে অনেক ভালোবাসে, এটা সে খুব সহজে
কিন্তু খুব গভীরভাবে অনুভব করতে পারে। এমন কাউকেই সে জীবনে প্রত্যাশা করত, আর খুব তাড়াতাড়ি সে এমন কারো দেখা পেয়েছে।